শেখ মুজিব ও জাতীয় চার নেতা বীর মুক্তিযোদ্ধা। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী মন্ত্রণালয়ে গেজেট প্রকাশ। দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত। ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়, বলছে নির্বাচন কমিশন। ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে ভিড়। বেশি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। প্রস্তাবিত বাজেট অবাস্তব, মন্তব্য বিএনপির। কঠিন হবে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ, বলছে ফরেন চেম্বার। সংবাদ সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ উপদেষ্টা জানান, মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ অনুযায়ীও মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা। তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করা হয়েছে এমন খবর সঠিক নয়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সহ অন্য নেতাদের ছাড়া মুজিবনগর সরকারই গঠিত হতো না। গেজেটে জামায়াতে ইসলামী ও মুসলিম লীগ সহ কয়েকটি দলকে মুক্তিযুদ্ধ বিরোধী বলেও উল্লেখ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করে মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধিত অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। এর পরপরই খবর ছড়ায়, মুজিবনগর সরকারের সদস্যরা মুক্তিযোদ্ধা নয়, সহযোগী মুক্তিযোদ্ধা জানিয়ে শুরু হয় সমালোচনা। এসব তথ্য যে সঠিক নয় তা পরিষ্কার করলেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও AHM কামরুজ্জামান সহ মুজিবনগর সরকারের সব সদস্য বীর মুক্তিযোদ্ধা। মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী ও বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। কারা মুক্তিযুদ্ধের সহযোগী তার ব্যাখ্যা দেন উপদেষ্টা। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই বলে জানান। কেউ গান, কবিতা, নাটক ইত্যাদি করেছে, কেউ ফুটবলও খেলেছেন, কেউ কূটনৈতিক কাজে ব্যস্ত ছিলেন, জনমত সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন, এবং আর কেউ কেউ ওই বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ ইত্যাদি সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। তারা সবাই সহযোগী। তিনি আরও জানান, 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে। 2018 ও 2022 সালে এটা পরিবর্তন করা হয়েছিল। আমরা যখন মুক্তিযোদ্ধাদের যাচাই ইত্যাদির যখন প্রশ্ন আসলো, তখন মুক্তিযোদ্ধারা বলল এরা তো মুক্তিযোদ্ধা না। এটা ডিফারেন্স অফ ওপিনিয়ন পাওয়া গেল এবং প্রায় সব সংগঠনেই বলল যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা আগে যেটা ছিল সেটাই সঠিক ছিল, তো ওইখানেই ফিরত যাও। এ সময় মুক্তিযুদ্ধ বিরোধী দলের নামও তুলে ধরেন উপদেষ্টা। লেখা আছে যে তারা মুক্তিযুদ্ধ করে নাই। জামাত ইসলাম, মুসলিম লীগ, নেজাম ইসলাম ওরা যুদ্ধ করে নাই, এখানে নাম ধরে লেখা আছে। ওইটার ভিতরেই লেখা আছে, ওই সংজ্ঞার ভিতরেই লেখা আছে। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাঁড়িপাল্লা প্রতীক সহ বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, ইসি। সেই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করেই ইসি তাদের দায়িত্ব শেষ করেছে। বিকালে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 2013 সালে বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ও দলীয় প্রতীক ফেরতের সিদ্ধান্ত নিয়েছে ইসি। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দায়িত্ব ইসির নয় উল্লেখ করে তারা জানায়, ইসির দায়িত্ব গেজেট প্রকাশ করা, বাকি কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের।
কোনো রাজনৈতিক দলের প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা যাবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ওনারা আমাদের কাছে দুটো জিনিস একসাথে চেয়ে একটা আবেদন করেছেন, তবে আমরা যেহেতু একদম নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি, এখন আমাদের সেক্রেটারিয়েট ওয়ার্কআউট করবে। এমনও হতে পারে যে তাদের নিবন্ধনটা যেহেতু কোর্টের আদেশ আমাদের হাতে আছে তাৎক্ষণিকভাবে দিয়ে দিব, আর অ্যাজ অ্যান্ড ওয়েন দাঁড়িপাল্লা প্রতীকটা হয়ে আসে তখন তারা উনি পাবেন। স্বজনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। কাল থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি। ঈদের আগে আজ ছিল শেষ কর্মদিবস। রাজধানীর গাবতলী, মহাখালী, কল্যাণপুর সহ বিভিন্ন বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের চাপ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে যাত্রী সংখ্যা। ঈদের আগে শেষ কাজ করে অনেকে আজই রওনা হচ্ছেন বাড়ির পথে। তাই বিকাল সন্ধ্যা থেকে ভিড় আরও বাড়ার কথা জানিয়েছে বাস সংশ্লিষ্টরা। যাত্রী চাপ থাকায় টার্মিনালগুলোর আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। এদিকে কমলাপুর রেল স্টেশনেও সকাল থেকে ভিড় রয়েছে যাত্রীদের। তবে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে স্টেশনে চেকিং ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। বাড়িতে যাচ্ছে, খুব আনন্দ লাগছে, ভালো লাগছে, জ্যাম হলেও ভালো লাগছে। রাস্তাঘাটের অবস্থা এখন একটু অন্যরকম, ঈদ তো সামনে, তাই বাসে আইসে লাইনে দাঁড়ায় টিকিট কাটতে হয়, কিন্তু একটা কষ্ট, মানুষের ধাক্কা ধুক্কা খেতেছি, তারপরে কষ্ট করে দাঁড়ায় আসছে, ওনাদের একটা চিন্তা করা উচিত, মানুষের কষ্ট দিতে কোনো লাভ নেই। ঈদের সময় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। উপদেষ্টা আরও বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হবে। বেশি ভাড়া বা অতিরিক্ত যাত্রী নেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও ডাকাতি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব যাত্রীর ছবি তুলে রাখা হবে বলেও জানান উপদেষ্টা। টার্মিনাল পরিদর্শনের সময় বিভিন্ন কাউন্টারের কর্মকর্তা, কর্মচারী এবং যাত্রীদের সাথেও মত বিনিময় করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ভাড়ার অভিযোগ থাকে মালিক পক্ষকে জানাবেন বা শ্রমিক পক্ষকে জানাবেন, অথবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জানাবেন, তাদের এগেইনস্টে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত যাত্রীও নেওয়া যাবে না, অতিরিক্ত ভাড়াও নেওয়া যাবে না। ঈদের আগে শেষ কর্মদিবসের বিকেলে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। গাজীপুরে চন্দ্রার ত্রিমোড় এলাকাতে দুপুরের পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা তৈরি হলে দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। তবে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূর করতে সব প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ ও সিটি কর্পোরেশন। এদিকে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে ঈদের ছুটি শুরু না হওয়ায় নবীনগর, চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনের চাপ খুব একটা নেই। বিকাল থেকে প্রথম ধাপে অন্তত 40% কারখানায় ছুটি শুরু হলে সন্ধ্যার পর চাপ বাড়তে পারে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। ভোরে যমুনা সেতু সংযোগ সড়কে কয়েকটি দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় অল্প সময়ের জন্য যানজট দেখা দেয়। ঈদযাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানভীর, আজ তো বলতে গেলে সরকারি শেষ কর্মদিবস শেষ করে সবাই বাড়িতে যাচ্ছেন, ঈদযাত্রা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত ভিড় কেমন চোখে পড়েছে? স্বপ্নের বাড়ি ফেরা কিন্তু চলছে পুরো দমে। আমরা এখন আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এবং এখানে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই বাস টার্মিনাল থেকে কিন্তু রাজধানী ঢাকা থেকে কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বাসগুলো হচ্ছে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সকাল থেকেই কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। তবে ভিড়ের পরিমাণ কিন্তু এখন অনেকটাই বেড়ে গিয়েছে এবং আরো কিছুক্ষণ পর কিন্তু এই ভিড়ের পরিমাণ আরো অনেকটাই বেড়ে যাবে এবং আমরা রাজধানী ঢাকা থেকে কিন্তু প্রতি বছর রোজার ঈদে এবং কোরবানির ঈদের সময় কিন্তু লক্ষ কোটি মানুষ তাদের স্বজনদের সঙ্গে ঈদ করার উদ্দেশ্যে তাদের যে শহরের যে ব্যস্ততম যান্ত্রিক জীবন, সেই জীবন থেকে কিছুটা স্বস্তি পাওয়ার উদ্দেশ্যে কিন্তু
তাদের যে গ্রামের বাড়ি রয়েছে সেই দিকে তারা ছুটে যায় শুধুমাত্র তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য। আমরা এখানে স্টেশনে এসেছি এবং টার্মিনালের যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, পাশাপাশি যারা মালিক পক্ষ রয়েছে এবং যারা কাউন্টারের কর্মকর্তা রয়েছে এবং নিরাপত্তা কর্মী রয়েছে তাদের সকলের সঙ্গে আমরা কথা বলেছি। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে প্রত্যেকটি কাউন্টারেই কিন্তু যে ভাড়ার চার্ট সেই চার্ট কিন্তু টানানো রয়েছে এবং এই চার্ট টানানোর ফলে কিন্তু যাত্রীরা তাদের যে ভাড়া নিয়ে যে ভোগান্তির সৃষ্টি হতো এবং ভাড়ার কারণে তাদের যে হয়রানির সৃষ্টি হতো সেই হয়রানি থেকে তারা অনেকটাই মুক্তি পেয়েছে। এবং এখানে টার্মিনালের পাশে যে যানজট সৃষ্টি হয়েছিল দুপুরের দিকে সেই যানজটও এখন নেই এবং যানজট নিরসনে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছে তারা চেষ্টা করছে যানজট নিয়ন্ত্রণে রাখার। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ। এবার জানাবো কোরবানির পশুর হাটের খবর। রাজধানীর পশুর হাটে ছোট ও মাঝারি গরুর ক্রেতার চাহিদা রয়েছে, কিন্তু দুশ্চিন্তায় বড় গরুর বিক্রেতারা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কা তাদের। ব্যবসায়ীরা বলছেন এবার বড় গরুর ক্রেতাই কম। বিগত সময়ের বিত্তবান অনেকেই এখন দেশে নেই, যার প্রভাব পড়তে পারে বেচা কেনায়। মিরপুরের ইস্টার্ন হাউজিং হাটে রাজাবাবু, সুলতান ও নবাব নামের 3টি বড় গরু নিয়ে এসেছেন কুষ্টিয়ার ফজলুল হক। এর মধ্যে 20 মণ ওজনের রাজাবাবুর দাম হেঁকেছেন 12 লাখ টাকা, কিন্তু এখন পর্যন্ত দাম উঠেছে মাত্র 6 লাখ। বড় গরু ক্রেতা এখন পাইনি, 2-1জন খরিদ্দার আসে, আমার মন উপযুক্ত দাম হয় না এখনো। তা আমরা চাচ্ছি এখানে প্রচার হলে বড় গরুর ব্যাপার, লোকজন আসলে আমরা এটা বেশি শান্তি পাবো। 2-3টা গরু আছে, ওই একটা গরুর দামই কম বেশি হয়েছে, তারপর আর হয় নাই। একই অবস্থা পাবনার এই বিক্রেতার। উত্তরার দিয়াবাড়ি হাটে এনেছেন বেলজিয়াম জাতের একটি ষাঁড়, দাম চাওয়া হচ্ছে 14 লাখ টাকা। গরুটা ওজন আছে লাইভ 35 মণ, দাম চাওয়া দাম হচ্ছে 14 লাখ। এখন বেচা কেনার মাধ্যমে এর মধ্যে কম বেশি তো আছেই। রাজধানীর 19টি হাটেই বড় গরুর ব্যাপারীদের মুখে হতাশার ছাপ। কাঙ্ক্ষিত দাম নিয়ে শঙ্কায় তারা। ক্রেতা বলতে তেমন কিছু পাইনি, কিন্তু এই সাধারণ জনগণ দর্শকের অভাব নেই, কিন্তু আসলে আমি যাদের জন্য আনা তেমন ক্রেতার সমাগমের যে চাহিদার যে একটা মূল্য যাই বলুক, আসলে দামটা বলবে তো। গরু যে দাম করবে বা কথা বলবে, কত দাম জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ বলছে না ভাই যে আমার গরু ভাই এত টাকা দেবো কি বলবো, এরকম কিছু বলছে না। গরুটা যদি 700-800 টাকা না বেচতে পারি তাহলে আমার লস। এই অবস্থার পর আসি এখানে বলে বড় গরু চলেই না, শুনতেছি এখন কতদূর কি হবে আল্লাহ ভরসা। বিক্রেতারা বলছেন নানা কারণে এবার বড় গরুর ক্রেতা কমেছে, সবাই ঝুঁকছেন ছোট ও মাঝারি গরুর দিকে। হাটে একটা কাস্টমার নাই, কিছুই না, আমরা এখন কি করবো মামা? এখন আইসি কুষ্টিয়ার থেকে। গরুর দাম প্রচুর বেশি যাচ্ছে, যেটা ক্রেতার নাগালের বাইরে যাচ্ছে ওনারা দাম, এখনো নাগালের মধ্যে আসে নাই। হাটের গরু অনেক জমছে, কিন্তু গরুর দামটা একটু বেশি। অন্যান্য হাটও দেখছি, আমরা গতকাল গাবতলিও গেছিলাম, গাবতলির তুলনায় এই হাটে একটু গরুর দামটা বেশি চাইতেছে। গত বছরের চেয়ে এবার দেশে কোরবানির পশুর উৎপাদন 5 লাখ কমেছে, তারপরও বড় গরুর চাহিদা কম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বাজেটে জিডিপির হিসাব শেখ হাসিনা সরকারের মতোই অবাস্তব আর কাগুজে। বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শিক্ষা খাতে কম বরাদ্দ এবং বিগত সরকারের অপরিকল্পিত প্রকল্প নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় বাজেটে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মনে করে বিএনপি। গেল সোমবার 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। এ নিয়ে দুপুরে রাজধানীর গুলশানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। আলোচনায় আসে মানুষের জীবনমান, শিল্প, শিক্ষা, পরিবেশ সহ বাজেটের সার্বিক বিষয়। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, বর্তমান বাজেট বিগত সরকারের বাজেটেরই অনুকরণ, কাঠামোগত তেমন কোনো পরিবর্তন নেই। সাধারণ মানুষের জীবনযাত্রার মান হচ্ছে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হতে হবে। তার জীবনযাত্রার মান যাতে এফেক্ট, সেটা আপনার কর পলিসির মাধ্যমে হোক, প্রথম লক্ষ্য হওয়া উচিত। সেইগুলো উপেক্ষিত হচ্ছে। আমাদের দুঃখটা সেখানে যে আন্দোলনের জন্য
যে বৈষম্যহীনতার জন্য আমরা আন্দোলন করেছি তার কোনো প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি না। শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেও মন্তব্য আমির খসরুর। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতে পুরোপুরি কর মওকুফের প্রতিশ্রুতিও তার। আরও বলেন, বাজেটে বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। বিনিয়োগ কমছে, কর্মসংস্থান কমছে প্রতিদিন। আর এই ধারা তো এটা তো নিম্নমুখী বিষয়টা। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে এটাকে রোধ করা সম্ভব, এই একমাত্র পথ, আর কোনো পথ তো নাই। নির্দিষ্ট খাতে রাজস্ব না বাড়িয়ে খাত বাড়ানোর তাগিদ দেন আমির খসরু। খরচের জন্য সরকার এখনও ব্যাংক খাতের উপর বেশি নির্ভরশীল বলেও মন্তব্য তার। বাজেট প্রতিক্রিয়ার পাশাপাশি নির্বাচনে জয়ী হলে বিএনপির 180 দিনের কর্মপরিকল্পনাও জানান নেতারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেট দেশে বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে না বলে মনে করে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স। সংগঠনটি বলছে, সৎ ও নিয়মিত করদাতা প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত করের চাপ দেয়া হয়েছে। এতে কর্মসংস্থানের সুযোগ কমতে পারে। বুধবার রাজধানীর গুলশানে বাজেটের প্রতিক্রিয়ায় তারা জানান, মূল্যস্ফীতি ও রাজস্ব আয়ের লক্ষ্য পূরণও কঠিন হবে। চলতি অর্থবছর এনবিআর-এর সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,63,000 কোটি টাকা। মে পর্যন্ত 11 মাসে আদায় হয়েছে 3,21,000 কোটি। এমন বাস্তবতায় প্রস্তাবিত বাজেটে এনবিআরকে প্রায় 5 লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার। বাড়তি রাজস্ব আদায়ে কোম্পানির সর্বনিম্ন টার্নওভার কর হার 0.6 থেকে বাড়িয়ে 1 ভাগ করা হয়েছে। অনলাইন ব্যবসার কমিশনে ভ্যাট 3 গুণ হয়ে 15 ভাগ করা হয়েছে। বেভারেজ ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক বাড়ানো সহ নানা উদ্যোগ রয়েছে বাজেটে। Why would a new company come in and আপনি বলতেছেন ভাই এই বাজেট আই ডোন্ট ওয়ান্ট টু গ্রো, আমি ফান্ডামেন্টাল স্ট্রাকচার, তো আমি বলবো ঠিক আছে আপনি ঠিক করেন, আই উইল ওয়েট, বিকজ অ্যান ইনভেস্টার যখন ইনভেস্ট করে ও কিন্তু ইনভেস্ট করে ফর নেক্সট 50 ইয়ার্স। ব্যক্তি আয়করের ক্ষেত্রে মাসিক 70,000-এর বেশি বেতনের কর্মীদের ওপর চাপ বেড়েছে বাজেটে। এতে উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি নিট আয় কমায় বেসরকারি খাতে বিরূপ প্রভাব পড়বে বলে মত বিশেষজ্ঞদের। ওনাকে ইনফ্লেশনও দিতে হবে একটা অ্যাডজাস্টমেন্ট, আবার কি ট্যাক্সের জন্য একটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। উনি এই বার্ডেনটা কোথায় পুশ করবেন? উনি রঙের দাম বাড়াই দিতে বাধ্য হবেন, কিছু করার থাকবে। আলটিমেটলি কি দিচ্ছে কি, আর নাহলে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, কিছু করার নাই। বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, সরকার করজাল বাড়াতে গুরুত্ব না দিয়ে নিয়মিত করদাতাদের ওপর চাপ বাড়িয়েছে। কর ফাঁকি রোধে রাজস্ব প্রশাসনে অটোমেশনের তাগিদ তাদের। 45 লাখ রিটার্ন সাবমিশন করা হয়েছে, এর মধ্যে মাত্র 2/3 জিরো ট্যাক্স দিয়েছে। 84% টোটাল ট্যাক্স কালেকশন হয় ঢাকা অ্যান্ড চিটাগং। তার মানে বোঝা যাচ্ছে কি আসলে দেয়ার ইজ এ হিউজ গ্যাপ। সংবাদ সম্মেলনে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত 10% কম শেয়ার ছাড়া কোম্পানির কর হার 27.5 ভাগে নিয়ে যাওয়া বৈষম্যমূলক নীতি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব দলের অংশগ্রহণ নয়, সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এমন মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডি-ক্যাবের আলোচনায় তিনি বলেন, ভোট আগে নাকি সংস্কার তা ঠিক করবে জনগণ, সরকার ও রাজনৈতিক দল, জাতিসংঘ নয়। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। বহুল আলোচিত মানবিক করিডোর নিয়ে নানা প্রশ্নের খোলামেলা জবাব দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন আয়োজিত এই ডিকাপ টকে তিনি জানান, করিডোর ইস্যুতে এখনো যুক্ত হয়নি জাতিসংঘ। মানবিক করিডোর সম্পূর্ণ আইনি বিষয়। এটি বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। চুক্তি হলে তবে এতে সহায়তা করতে পারবে জাতিসংঘ। এটি নিয়ে এখনো আমাদের সঙ্গে কোনো পক্ষই কোনো আলোচনা করেনি। নির্বাচন ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতামত এবং অবস্থান প্রসঙ্গে জাতিসংঘের মন্তব্য জানতে চাইলে গোয়েন লুইস বলেন, এই বিষয়ে বাংলাদেশের সব পক্ষ মিলেই সিদ্ধান্ত নেবে। নির্বাচন আগে না সংস্কার, এটা বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়।
অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞামতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলা হয়। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে বলেছিল। তা সত্ত্বেও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সংস্থাটির বক্তব্য জানতে চান সাংবাদিকরা। আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করেছিলাম, কারণ সব দলের অংশগ্রহণ অনেক সময় অস্থিরতা প্রতিরোধে সহায়ক। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিতে হবে। সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত এদেশের বিদ্যমান বাস্তবতায় বুঝতে হবে এবং এটা সরকারের খুবই রাজনৈতিক সিদ্ধান্ত। ওয়েন লুইস জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করতে আগ্রহী জাতিসংঘ। ঢাকায় সংস্থাটির মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের বিষয়টি চূড়ান্ত, ছোট পরিসরে চালু হবে শীঘ্রই। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2027 সাল থেকে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ শ্রেণীর কার্যক্রম শুরু হচ্ছে। এরই মধ্যে এনসিটিবি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সেই সঙ্গে আগামী জুলাই থেকে কলেজগুলোতে অনলাইনে শুরু হবে শিক্ষকদের বদলি। শিক্ষার নানা বিষয় নিয়ে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। এ সময় শিক্ষকদের বদলি, শিক্ষাক্রম, আগামী বছরের বইয়ের বিষয়ও উঠে আসে। আগামী বছরের বইয়ের পাণ্ডুলিপিতে যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে সেজন্য সতর্কতার সাথে কাজ করা হচ্ছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। বলেন, কাগজের মান নিয়ে কোনো ছাড় দেয়া হবে না। 2027 সালে ষষ্ঠ শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে বই দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। বইয়ের মান ইজ ইম্পর্টেন্ট এবং সেই কারণেই এখন এই বিতর্ক আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং কিছুটা বিতর্ক যে হচ্ছে তা না, সেটা হচ্ছে যে আমরা কত তাড়াতাড়ি করব আগামী বছরের বইয়ের জন্য। সেখানে যেটা হচ্ছে যে কিছু সমস্যা সেখানে রয়েছে, কিন্তু সেই সমস্যাকে আমরা যদি বেশি প্রাধান্য দেই তাহলে মানসম্মত বই কিন্তু আমরা দিতে পারবো না। বদলি নিয়ে শিক্ষকদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়, এজন্য জুলাই থেকে অনলাইনে বদলি হবে। সেই সঙ্গে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি অনিয়মের সাথে জড়িত থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। মেধাবী শিক্ষার্থীরা যেন আকৃষ্ট হন শিক্ষকতা পেশায়। বদলি, পদোন্নতি এবং প্রশাসনিক অনুমোদনের মতো কাজ যেন শিক্ষকরা হয়রানির শিকার না হন, এই প্রক্রিয়াগুলোকে আরো সহজ এবং স্বচ্ছ করা হচ্ছে। দেশে বেকার সমস্যা সমাধানে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে নানা উদ্যোগের কথাও জানানো হয়। পৃথিবীব্যাপী কারিগরি শিক্ষাটা চলে প্রাইভেট সেক্টরের সাথে হাতে হাত ধরে। এই আমার মনে হয় যে আমাদের একটাই মাত্র দেশ হয়তো পৃথিবীতে হতে পারে যে কারিগরি সেক্টরের সাথে আসলে প্রাইভেট সেক্টরের আমরা মেলবন্ধনটা করতে পারিনি। সেটার জন্যই স্যার বলেছেন কয়েকটা উদ্যোগ আমরা নিয়েছি এবং আরো কন্টিনিউ করবো এটা। যোগ্যদের উপাচার্য হিসেবে নিয়োগের জন্য নির্বাচনের প্যানেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।